প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে বলেছিলাম যে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়, দ্যাট ইজ বায়ো এনার্জেটিক্স বা জীবনী শক্তি নিয়ে আলোচনা করব। তো লাইভে আসলে অনেক বাধাগ্রস্ত হওয়ার কারণে আমরা সরাসরি এখন ভিডিও করব বলে মনে করছি। আচ্ছা, ভিডিওতে তোমরা দেখো জীবনী শক্তি এই অধ্যায়টার মধ্যে আলোচ্য বিষয় কি। আলোচ্য বিষয় হলো এটিপি বা জৈব শক্তি বা বায়োমুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন আমরা যেটিকে বলি, সেই এটিপি এর পরিচয় এবং এটার গঠন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটিপি তৈরির জন্য উদ্ভিদের শর্করা প্রথমে তৈরি করা লাগে, সেই শর্করা তৈরির নিয়ম অর্থাৎ সালোক সংশ্লেষণ বিক্রিয়া। এরপরে শর্করা থেকে এটিপি বা এই জৈব শক্তি তৈরি বা এটিপিতে কনভার্ট করার জন্য যে বিক্রিয়া সেটি হলো শ্বসন বিক্রিয়া। এই 3টি বিষয় জীবনী শক্তির মধ্যে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি এটিপি এর পরিচয়। এটিপি এর পরিচয় দিতে গেলে আমরা পূর্ণরূপ খেয়াল করব। এটিপি এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ভালো করে একটু খেয়াল করো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন নামক একটা যৌগের মধ্যে 3টা ফসফেট যুক্ত। তাহলে অ্যাডিনোসিন যৌগটা কোনটা? অ্যাডিনোসিন যৌগটা হচ্ছে এরকম একটা রাইবোজ শর্করা। এটাকে আমরা আরেকটু সুন্দর করে দিই। এরকম একটা রাইবোজ শর্করা যেটি 5 কার্বন বিশিষ্ট, 1 2 3 4 5। এই 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট এরকম সাইক্লিক একটা যৌগ যেটিকে আমরা বলছি রাইবোজ শর্করা। আচ্ছা, এখন এর 1 নম্বর কার্বনে যদি একটা ক্ষারক যুক্ত থাকে, অ্যাডেনিন নামক ক্ষারক যুক্ত থাকে, তখন এটা একটা যৌগ। এই 2টা যৌগের সমন্বয় হচ্ছে আরেকটা যৌগ যেটিকে আমরা বলছি অ্যাডিনোসিন। তাহলে রাইবোজ শর্করা এবং ক্ষারক, নাইট্রোজেন ক্ষারক অ্যাডেনিন 1 নম্বরে এটার থাকলে তাহলে যে যৌগটা তৈরি হয় সেটাকে আমরা বলছি অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন যৌগটার মধ্যে যদি ক্রমান্বয়ে 3টা ফসফেট যুক্ত হয়, এই 5 নম্বর পজিশনে একটা করে ফসফেট সংযুক্ত হবে। তো এখানে একটা ফসফেট সংযুক্ত হলো, অর্থাৎ এটা হয়ে গেল অ্যাডিনোসিন একটা ফসফেট। এটাকে আমরা বলি যে এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট। মনো মানে হচ্ছে 1, তাহলে অ্যাডিনোসিন মনোফসফেট হয়ে গেল। তাহলে কি ঘটলো এখানে? অ্যাডিনোসিন নামক যৌগের মধ্যে একটা ফসফেট সংযুক্ত হলো। এই ঘটনাকে, ফসফেট যদি সংযুক্ত হয় কোনো যৌগের মধ্যে, এই ঘটনাকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন এটা কি? এটা হলো একটা নিয়ম। কি নিয়ম? ফসফেট সংযুক্তির নিয়ম। একটা যৌগের মধ্যে ফসফেট সংযুক্তির যে নিয়ম সেটিকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? এএমপি থেকে যদি আমরা এডিপি বানাইতে যাই, অর্থাৎ এই ডাইফসফেট যুক্ত অ্যাডিনোসিন অর্থাৎ এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট করতে যাই, তাহলে এখানে এই ফসফেটের মধ্যে আরও একটা অজৈব ফসফেট সংযুক্ত করে দিতে হবে। তাহলে হয়ে গেল এডিপি, অর্থাৎ আবারও ফসফোরাইলেশন ঘটলো। এরপরে আবারও দেখো, যদি এখান থেকে আমরা এডিপি থেকে এটিপিতে কনভার্ট করি, তাহলে এখানেও এই ডাইফসফেট যুক্ত অ্যাডিনোসিনের মধ্যে আরও একটা ফসফেট সংযুক্ত হওয়া লাগবে, তাহলে হয়ে যাবে এটিপি। তাহলে এটিকে, এই যে বারবার ফসফেট সংযুক্ত হচ্ছে, কোনো পদার্থের মধ্যে যদি ফসফেট ইনঅর্গানিক বা অজৈব ফসফেট সংযুক্ত হয়, কোনো পদার্থের মধ্যে যদি অজৈব ফসফেট সংযুক্ত হয়, সেই ঘটনাকে, সেই নিয়মটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। তার মানে এই ঘটনাটা এএমপি থেকে এডিপি ফসফোরাইলেশন, আবার এডিপি থেকে যখন এটিপি হয় সেটিও ফসফোরাইলেশন। আচ্ছা, এবার যদি আমরা উল্টা খেয়াল করি, দেখো এটিপি যদি ভেঙে যায়, এটিপি ভেঙে গেলে এডিপি হবে, এডিপি ভেঙে গেলে আবার এএমপি হবে, অর্থাৎ উল্টা ঘটনাটা ঘটবে। অর্থাৎ একটা ফসফেট করে যদি আমরা ভেঙে দেই বা ফেলে দেই এই এটিপি থেকে, তাহলে আমরা এই এডিপি পাবো, এডিপির পরে এএমপি পাবো। অর্থাৎ যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে, উল্টা ঘটনাটা হচ্ছে ডিফসফোরাইলেশন। এখন প্রশ্নটা হচ্ছে যে ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন এটা কেন ঘটে? এটা কোষের একটা স্বাভাবিক নিয়ম। যেহেতু কোষের মধ্যে এটিপিটা প্রধান শক্তির প্রধান উৎস হিসেবে ব্যবহার হয়,
আমরা একটি প্রশ্ন পাবো যে এটিপিকে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন। এটিপিকে রিচার্জেবল ব্যাটারি বলার কারণটাই হচ্ছে কোষের মধ্যে যে মেটাবলিজম বা যাবতীয় ক্রিয়া বিক্রিয়া, মেটাবলিজম বা যাবতীয় ক্রিয়া বিক্রিয়ার জন্য শক্তির প্রধান উৎস হচ্ছে এটিপি। এই এটিপি যে কারণে বায়োলজিক্যাল কয়েন নামে পরিচিত। এখন এই যদি বায়োলজিক্যাল কয়েন বা এটিপি কোষের মধ্যে ব্যবহার হতে হয়, আবার পুনরায় তৈরি হতে হয়, আমরা দেখব যে এই ফসফোরাইলেশন ঘটবে, আবার ডিফসফোরাইলেশন ঘটবে। এখন ডিফসফোরাইলেশন কখন ঘটবে? মনে করো এটিপি আছে, কোনো একটা বিক্রিয়ার মধ্যে শক্তি দরকার, তো শক্তি দরকার হলে এই এটিপি থেকে একটা ফসফেট ভেঙে যাবে, ভেঙে গেলে এই বন্ধনটা ভেঙে 7.3 কিলো ক্যালোরি শক্তি বের হবে। যদি আরও বেশি শক্তির প্রয়োজন হয়, প্রতিটা ফসফেট আলাদা হয়ে গেলে যে বন্ধন ভেঙে যায়, সেই বন্ধন থেকে 7.3 কিলো ক্যালোরি শক্তি আমরা পাবো বা বিক্রিয়ার মধ্যে ব্যবহার হবে। তাহলে এই যে ঘটনাটা, এটা হলো ভাঙনমূলক, দ্যাট ইজ ডিফসফোরাইলেশন। আবার কোনো কোনো ঘটনার মধ্যে বা বিক্রিয়ার মধ্যে আমরা দেখব যে এএমপি থেকে এডিপি বা এডিপি থেকে এটিপিতে আবার পুনরায় সে তৈরি হয়। অর্থাৎ কোষের বিক্রিয়ার মধ্যে যখন যেভাবে প্রয়োজন এটিপি তৈরিও হতে পারে, আবার প্রয়োজন অনুযায়ী ভাঙতেও পারে, যে কারণে এটিপিকে বায়োলজিক্যাল রিচার্জেবল ব্যাটারি বলা হয়। ভালো করে দেখো, রিচার্জেবল ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি কেমন? তাহলে আমরা এখানে তিনটা প্রশ্ন পেয়েছিলাম। একটা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন, আমি ইংলিশ লিখি সুবিধা, বায়োলজিক্যাল কয়েন কেন বলা হয়? অর্থাৎ যাবতীয় ক্রিয়া বিক্রিয়ার জন্য শক্তির প্রধান উৎস হচ্ছে এটিপি, তাহলে এটা আমরা পারবো। 2 নম্বর হচ্ছে ফসফোরাইলেশন কি, ডিফসফোরাইলেশন কি। ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন বা ডিফসফোরাইলেশন। 3 নম্বর হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি। এই তিনটা প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, তাহলে জীবনী শক্তির মধ্যে আলোচ্য বিষয় কি, এক বাক্যে আমরা বলে দিতে পারবো। এরপরে যদি আমরা এটিপি এর পরিচয় জানতে চাই, তাহলে আমরা বলবো এটিপি এর পুনরূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অর্থাৎ অ্যাডিনোসিন নামক যৌগের মধ্যে 3টা ফসফেট যুক্ত আছে, এরকম একটা বড় যৌগ, যেটি রাসায়নিক বা কোষের যা বিভিন্ন বিক্রিয়ার মধ্যে শক্তির প্রধান উৎস হিসেবে ব্যবহার হয়, যে কারণে এটিকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। আচ্ছা, এরপরে যদি আমরা এটি তৈরি হওয়ার নিয়মটা দেখি, তাহলে আমরা দেখব যে ফসফোরাইলেশন, আর এটি ভেঙে যাওয়ার যে নিয়মটা দেখি সেটা হচ্ছে ডিফসফোরাইলেশন। তো কোষের মধ্যে যেহেতু এটি প্রয়োজন অনুযায়ী তৈরি হতে পারে, আবার ভাঙতেও পারে শক্তি সরবরাহ করবার জন্য, যে কারণে এটিকে আমরা বলছি রিচার্জেবল ব্যাটারি। তাহলে এই 3টা প্রশ্ন যদি আমরা সলভ করতে পারি, তাহলে মোটামুটি আমরা অ্যান্সার করতে পারবো। আমাদের যদি জানা থাকে তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। এরপরে আমরা 2 নম্বরে যেটি বলেছিলাম যে আলোচ্য বিষয়, এটিপি তৈরি হতে গেলে উদ্ভিদের জন্য শর্করা তৈরি হওয়ার প্রয়োজন হয়। এটিপি তৈরি হতে গেলে প্রথমেই উদ্ভিদকে শর্করা তৈরি করে নিতে হবে। তাহলে এই 2 নম্বর যে টপিকটা, 2 নম্বর আলোচনার যে বিষয়টা, সেটা হচ্ছে শর্করা তৈরির নিয়ম। শর্করা তৈরির নিয়ম, বা সালোক সংশ্লেষণ, যেটাকে আমরা বলছি ফটোসিনথেসিস। একেবারে সুন্দর, দেখো, ফটোসিনথেসিস, আলোর সাহায্যে সংশ্লেষণ। যেহেতু এই বিক্রিয়াটা বা এই ঘটনাটার মধ্যে আলো অবশ্যই লাগবে, যে কারণে এই ঘটনাকে আমরা বলছি ফটোসিনথেসিস। তাহলে শর্করা তৈরির জন্য আলো লাগবে, এই বিক্রিয়াটাকে আমরা বলছি সালোক সংশ্লেষণ। এটার ব্যাপারে আমরা অনেকেই জানি যে উদ্ভিদ তার সবুজ অঙ্গে সালোক সংশ্লেষণ করার মাধ্যমে শর্করা তৈরি করে। এই বেসিক আইডিয়াটা আমাদের সবারই আছে। আচ্ছা, আমরা সালোক সংশ্লেষণ টপিকটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আমি চাচ্ছি যে ছোট ছোট ভিডিও করে যদি তোমাদেরকে দেই, তাহলে তোমরা ইজিলি
এগুলো দেখে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে, বা আমরা যখন লাইভে যাই আমাদের সাথে আলোচনা করতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফিজ।